থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তো তুই বুদ্ধিমতী হয়ে যাবি, তখন তো হবে আরেক সমস্যা। জুইয়ের চেতন গলায় মায়া মিনমিন করে বলল, রাগিস কেন? আমার কাছে আইডি না থাকলেও মাইশা মাহির কাছে ভালো ভালো আইডি পাবি। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরাল বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। মায়ার কথায় দমে যায় জুই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই মায়াদের সাহায্য করতে পারবে। জুই খানিকটা থেমে চিন্তিত মুখে মায়ার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলেছিস? হুম। পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা আমাদের বেস্ট, কখনো কথা নাড়াচাড়া করবে না। ওকে দেন, চল গোসল করে রান্না করি। কিছুক্ষণ পর ভাইরা খেতে আসবে, এখনও রান্নাবান্না কিছু হয়নি। বিকেল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব, কেমন? চল চল। আচ্ছা। 5 বান্ধবীর আসর জমেছে একত্রে। মায়ারা সবাই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বসা। চুপচাপ মোটেও নেই। মায়ার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক একজন শক্টে খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে মায়ার উপর। মায়ার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানায়নি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারে, এদের অন্তত বলা দরকার ছিল। মায়াকে নিয়ে প্রত্যেকেই আহাজারি চিন্তার শেষ নেই। মায়া আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছে আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পড়ন্ত বিকাল। জুইয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে মায়ার বিয়ের সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে। মায়াকে একচোট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে মায়ার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে মায়া বিয়ে হয়েছে, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সেই নিয়ে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না। এদের মধ্যে মায়া একটু জড়সড় ভাব নিয়ে বসে আছে। যেহেতু মায়া আসামি, তাই আপাতত মায়ার বড় মুখ করে বসা উচিত নয়। এতে সবাই আরও ক্ষেপে যাবে মায়ার উপর। এমনই ছোটোখাটো ঘূর্ণিঝড় মায়ার মাথার উপর নাচছে। মায়াদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা। ফাজিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জুই সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর মায়া, সেটা না হয় নাই বললাম। মায়ার গল্পে বুঝে যাবেন মায়া কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খোঁজ পাওয়ার আলোচনা করছে। মাহি সামনে থেকে মায়ার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনি তাকাই তুইছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইন্টারেস্ট ফেস দেখে আমি গলে যাব। অসভ্য মাইয়ে বিয়েটা করছে তো করছেই, জামাইয়ের নামটাও জানতে পারলো না। মন তো চাইতেছে ইচ্ছা মতন কতক্ষণ ধুলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো এই মাইয়াটারে, নাইলে আমার রাগ শান্ত হবে না। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিল মাইশাও। জুইয়ের উদ্দেশ্যে বলল, জুই, আমার হয়েও 2টা দিস কিন্তু ওরে। মায়া অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালো। জুই মায়ার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে টেনশনে। জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি মায়ার উদ্দেশ্যে বলল, ঋতু রে, দোস্ত, তুই কেমনে এই বিয়েটা করলি? চেনা নাই জানা নাই কেউ অপরিচিত লোকরে অন্যের কথায় বিয়ে করে? আমি তো ভয়ে মরে যাচ্ছি। না জানি কোন ব্যাটা মানুষের বিয়ে করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয়, আর তোকে দেখে তার মন যদি বদল হয়ে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? সুমির কথায় মায়া আরও ভয় হতে লাগলো। মায়া সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিল। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকই বলে পরিচয় দিচ্ছিল মায়াকে। হয়তো সন্ত্রাস হবে। সুমির কথার উত্তর মায়া করতে পারল না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখনই সুমির কথার উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল,
ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমরা এমনি ছেড়ে দিব মনে করেছিস? ও ছোট মানুষ, বুঝিনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না যে লোকটার সাথেও সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইকে সবটা জানিয়ে চব্বিশ ওর ডিভোর্স নিয়ে নিব, ব্যাস। আমাদের পরিবারকে এসব জানাবো না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারো নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। মায়াদের কথার ফোড়ন কেটে মাইশা বলল, জায়গাটার নাম মনে আছে যেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? মাথা মায়া হাত নাড়িয়ে না বলতেই আরো হতাশ দেখা গেল সবার চেহারা। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুততার প্রশ্ন করলো জুইকে। বলল, আচ্ছা জুই, মায়ার না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেই দিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিলিস। জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, মনে আছে। নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম, কিন্তু কেন? জুইয়ের কথায় যেন আশার আলো ফুটল মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সহিত বলল, পারফেক্ট, এখন নিশ্চয়ই এটাও মনে আছে তোরা মায়াকে সেই দিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি। না, আমার এটা মনে নেই, অনেক আগের কথা। জায়গার নামটাও ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাই আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কি ছিল। সবাই আশা নিয়ে মায়ার দিকে তাকাতেই মায়ার সাথে সাথে বলে, আমি জানি না সেই জায়গার নাম, সবকিছু অপরিচিত ছিল আমার কাছে। তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গেছিল সেদিন রাতে। আর মায়ার কথায় চেতে ওঠে মাইশা। কেউ আমারে এই বলদ মাইয়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেব্বি রাগ উঠতেছে, উফ। পুনরায় সবার মুখে হতাশা ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলার কোথায় গিয়ে খুঁজবে সেই এলাকায়, যে এলাকায় মায়া হারিয়ে গিয়েছিল? প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ মায়া উৎসাহের সহিত বলে উঠে, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গার নামটা কি। ভাইয়া সবকিছু চেনে। মায়ার কথায় মাইশা তৎক্ষণাৎ বলে, আরে পা, মায়ারানীর মাথায় দেখি ঘিলু আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞাসা কর তো। জুই কিছু বলার আগে মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি? কাজটা কি? পরে বলছি, আগে তুই আরিফ ভাইয়ার থেকে জায়গার নামটা জান, কল কর ভাইকে। জুই বলল, আরিফ ভাইকে ফোন করে বলবো কি? কি বলে জায়গাটার নামটা জিজ্ঞাসা করব? ভাই যদি জিজ্ঞেস করে কেন জানতে চাইছি, তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিচ্ছু বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইরে ফোন করে জিজ্ঞেস করবে ওরে সেদিন রাতে নরসিংদী জেলায় কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। ভাইয়া যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে। এই মেমোরেবল ডে উপর মায়ের জীবনে স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে যাচ্ছে, এর জন্য নামটা ওর চাই, ব্যাস। মাহির কথা অনুযায়ী সবাই সায় দিল। মায়াও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইকে কল দিল। আরিফ কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু মায়ার জায়গার নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন। মায়া মাহির শিখানো কথাগুলোই বলল, সফলও হলো। আরিফ জায়গার নামটা বলতেই মায়া কল কেটে দিল এবং ওদেরকে জানায় নরসিংদী জেলা বাগিচা নামক এলাকায় মায়াকে খুঁজে পেয়েছিল আরিফ। মায়ার কথায় মাইশা সন্তুষ্টি নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাই নরসিংহ জেলার বাগচিয়া এলাকায় খোঁজ পায়, তার মানে মায়া সেই রাতে ওই এলাকায় ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা ওই এলাকায় কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংহ জেলার বাগচিয়া এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী আছে সবগুলো বাড়ি খুঁজে বের করতে হবে। এখন সেই কাজই পরিবারের চিহ্ন করতে হবে যারা মায়ের বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজীর কাছ থেকে আমরা মায়ের কাবিননামা একটা ফটোকপি নেব, কারণ ওই কাবিননামায় নিশ্চয়ই
মায়ার স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মাইশার চতুর বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করলো। সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল মায়ারা সবাই নরসিংদী যাবে একসাথে। কিন্তু ঝামেলা হলো, মায়া আর জুই আছে চট্টগ্রামে। মায়াদের বাসায় যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাবে কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো, মায়া আর জুই এখান থেকে আশুগঞ্জ যাবে কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আর যেতে পারবে না। আরিফ ভাইয়া দিবে না। আবার আব্বুও কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ। ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছুই ভেবে পাচ্ছিল না। তখনই মাহি বলে উঠল, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ার স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে, তখন তাদের আশুগঞ্জ আসার একটা উপায় বের হয়ে যাবে। তুই ঋতু একটা কাজ করতো, পেটের ব্যথার ভান ধরে বিছানায় পড়ে থাকতো, যেন তুই মারাই যাচ্ছিস। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করবি আর কাঁদবি। তোর দেখা দেখি জুইও কাঁদবে তোর চিন্তা করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে, তখন বাধ্য হয়েই আরিফ ভাই তোকে আর জয়কে বাসায় পাঠিয়ে দেবে পরিবারের কাছে তুই সেবা যত্নের জন্য। যা এবার ছটফট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদের পেটে ব্যথার অ্যাক্টিং করে দেখাতো। ডাক্তারের চেম্বারের বাইরে সিরিয়াল কেটে রোগীর সারিতে বসে আছে আরিফ ভাইয়ার কাঁধে মাথা ফেলে। আরিফ আলতো করে মায়ার কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে। আর থেকে থেকে অপর হাতটা দিয়ে মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত। এখানে মায়ারা বসে আছে প্রায় 1 ঘন্টা উপর হলো। মূলত মায়ার অসুস্থতার জন্য বসা। কাল বিকালে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিল পেট ব্যথার অভিনয় করবে বলে। অথচ রাত হতে না হতেই সত্যি সত্যি মায়া সিরিয়াস অসুস্থ হয়ে পড়ল। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে মায়ার। সাথে ফ্রিতে পেট খারাপও হলো। পেট খারাপের প্রমাণ কারণ হলো হাবিজাবি খেয়েছিল রাতে, এই জন্য সকাল থেকে জ্বর আর পেটের সমস্যায় কাহিল মায়া। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছে। মায়া অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাইয়া দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি এবং বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে মায়াকে। কিন্তু এখানে এসেও আরেক সমস্যা, ডাক্তার চেম্বারে নেই। ডাক্তারের রোগী দেখার সময় 3টা থেকে, অথচ এখন 4:10 বাজে। মায়ার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ এবার বেশ চটে যাচ্ছে মায়ার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে মায়া বারবার মাথা ফেলে দিচ্ছে ভাইয়ের কাঁধে। ভাইয়াও বারবার মায়ার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না মায়ার, তবে কান সজাগ ছিল। মায়ার বেহাল দশার মধ্যেই আরিফ ভাইয়া কাউকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খুলে তাকাতে চাইল। নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা মায়া আগেও বেশ কয়েকবার দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করার চেষ্টা চালাতেই আরিফ লোকটার কথার উত্তর করে বলে, আসলে ভাই, আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজ এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? হৃদ নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেলে। আরে, এ তো আসিফ, হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খান মায়ার আশেপাশেই কোথাও আছে। বিষয়টি মাথায় আসতেই চমকে উঠল মায়া, কারণ কাল সকালে মায়াকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে যাতে না পড়ে। অথচ 24 ঘন্টা যেতে না যেতেই ঘুরে ফিরে আবার লোকটার সম্মুখে মায়া। অসুস্থ
সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচত মায়া, কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছে না। মায়ার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যেই আসিফ লোকটার কথার উত্তরে বলল,